আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন, জেল খেটেছেন, হয়েছেন সাময়িক বরখাস্ত। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন একজন কর্মকর্তাকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের প্রধান প্রকৌশলী বানিয়েছিল শেখ হাসিনা সরকারের দুই মন্ত্রী। বলছিলাম, সরকারি সংস্থার স্পর্শকাতর পদে ছলচাতুরি করে দায়িত্ব পাওয়া বেবিচকের প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজের কথা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ও এমন বিতর্কিত ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে থাকায় অসন্তোষ বাড়ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে। নিয়ামুল আজিজ সাদেকের বিশেষ রিপোর্ট। সারা দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে যে প্রতিষ্ঠান, সেটি হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর পদটি আরও স্পর্শকাতর ও মর্যাদার। এমন একটি মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন দুর্নীতির দায়ে দণ্ডিত সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী শহীদুল আফরোজ। নথি বলছে 2019 সালে 300 কেভিএ জেনারেটর না কিনে 60,50,000 টাকা আত্মসাতের কারণে দুর্নীতি দমন কমিশন আইনে কক্সবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাদণ্ড দেয়। একই বছরে বেবিচক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পরে প্রশাসনিক ট্রাইব্যুনালও সেটি বহাল রাখে। 2006 সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরির শর্তানুসারে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নকল নথি জমা দিয়ে দ্বিতীয় হিসেবে দাবি করেন তিনি। পরে আদালতের রায়ে বিষয়টি প্রমাণিত হলে তাকে পঞ্চম হিসেবে ঘোষণা করা হয়। ফাইন্ডিং এ দেখা গেল অভিজ্ঞতার জন্য মার্ক ছিল 5 মার্ক। সেই অভিজ্ঞতায় শহীদুল আফরোজের ও নিজের হাতে লেখাতে অভিজ্ঞতা লেখায় 0 দেওয়াতে আমরা সেটা ইভ্যালুয়েট করলাম, করে দেখলাম যে উনি যে সবার নিচে নেমে যায় ওনার গ্রেডিংটা। এইভাবে আমরা রিপোর্ট দিয়ে দিছি। 2023 সালের মে মাসে শহীদুল আফরোজ চাকরি ফিরে পেতে আবেদন করলেও সে সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফৌজদারি মামলা চলাকালীন তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহারের সুযোগ নেই বলে জানান। এরপরও থেমে থাকেননি শহীদুল আফরোজ। চাকরিবিধি লঙ্ঘন করে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছে তদবির করেন চাকরি পুনর্বহালের জন্য। কমিটি তার চাকরি ফিরে পাওয়ার বিষয়ে ইতিবাচক মত দেয়। সে সময় আইনমন্ত্রী আনিসুল হক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান সুপারিশ করেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি করতে দেয়া হোক। এরই সুযোগে শহীদুল আফরোজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদটি ফিরে পান। প্রতিষ্ঠানগুলো আসলে দুর্নীতির কারণে জিম্মি অবস্থায় ছিল এবং দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করেছে সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে বা গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ। তারা ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদের সময় পুরস্কৃত হয়ে আসছে, বিচারহীনতা ভোগ করে আসছে এবং একই ধারাবাহিকতা যদি এখনো বিদ্যমান থাকে, রক্তের যে মূল্য সেটা আমরা দিতে পারছি না। অথচ চার্জশিটভুক্ত হিসেবে দুর্নীতি দমন কমিশনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন পদ ফিরে পেতে পারেন না। বেবিচক কর্মচারী চাকুরি প্রবিধানমালা 2001-এর 67 ধারা এবং সরকারি কর্মচারী আইন 2018 অনুসারে সাময়িক বরখাস্তের আদেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যাহারের সুযোগ নেই। যে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে, কয়েকটা পত্রিকা টেলিভিশনে এসছে। না এটা চেয়ারম্যান মেম্বার অ্যাডমিন, আমি কথা বলতে পারবো না। আপনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো এসছে, বিশেষ করে সরকারি চাকুরি বিধিমালা ভেঙে 2024 সালে ফেব্রুয়ারির 5 তারিখে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান শহীদুল আফরোজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, শহীদুল আফরোজের চাতুরির বিষয়টি তারও জানা। আমাদের অনেক ইঞ্জিনিয়ার, অনেক ফ্লাইট সেফটি রেগুলেশনসের লোকজন আছে যাদের নামে কেস হয়ে আছে, কেস এখনো দুদকের কেস, বিভিন্ন ধরনের কেস চলছে। তো এদিকগুলো আমরা প্রত্যেকটা স্কোয়ারলি প্রত্যেকটা লুক ইনটু করছি আমরা, এবং প্রত্যেকটা যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা করছি। রাতারাতি যদি আমি সবাইকে বলি দুর্নীতির দোষর, তাহলে আমার অর্গানাইজেশন চালাতে তো অসুবিধা হবে। পরিবর্তিত পরিস্থিতিতেও দাপটের সঙ্গে প্রধান প্রকৌশলীর পদে দায়িত্বে থাকায় ক্ষুব্ধ কর্মচারী কর্মকর্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী কাকরাইল মসজিদ ও এর আশেপাশের এলাকায় সকাল থেকেই অবস্থান নিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাকরাইল এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। তামজিদ, সাদপন্থীরা এই এলাকায় কেন অবস্থান নিয়েছেন এবং তাদের আসলে দাবিটা কি জানতে পেরেছেন? লোপা, তাদের যদি মূল দাবি বলি তাহলে তাদের মূল দাবিটি হচ্ছে যে
তারা যার অনুসারী অর্থাৎ সাদ কান্দুলি তিনি যেন এই সামনের যে বিশ্ব ইজতেমা হবে সেই ইজতেমা পরিচালনা করতে যেন তিনি আসতে পারেন, এবং সেই দাবিটি হচ্ছে তাদের এই কারণেই যে গত 7 বছর থেকেই কিন্তু তাকে এখানে আসতে দেয়া হচ্ছে না, এরকম অভিযোগ করছেন এই যারা এখানে তার পন্থী আছেন তারা সমবেত হয়ে এই অভিযোগ করছেন। এবং তাদের দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে যে তারা কাকরাইল মসজিদে প্রবেশ করার বিষয় নিয়ে এটি শঙ্কায় ছিলেন, কারণ গত 5 তারিখে সমাবেশে তারা বলছেন যে তাদের বিরোধী অনুসারী তারা বেশ কিছু অভিযোগ করেছিলেন এবং তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদেরকে এই কাকরাইল মসজিদে প্রবেশ করতে দিবেন না, কিন্তু সেই শঙ্কা থেকে তারা বলছেন তারা এখানে প্রবেশ করতে চান। এবং পরবর্তীতে তৃতীয় একটি দাবি তারা বলছেন যে তাদেরকে এখানে বৈষম্য করা হয়, কারণ কাকরাইল মসজিদে তাদেরকে একটানা 14 দিন অবস্থান করতে দেয়া হলেও যে পর্যায়ক্রমে অবস্থান করার বিষয়টি থাকে, জুবাইরপন্থীকে একটানা 28 দিন অবস্থান করতে দেয়া হয় কাকরাইল মসজিদে, সেই জায়গা থেকে তারা এই বৈষম্য যে হীনতা রয়েছে সেটি থেকে তারা মুক্তি চান। এবং সবশেষ তারা বলছেন যে এই যে সামনে বিশ্ব ইজতেমা হবে, এই ইজতেমায় তারা প্রথম পর্বেই পরিচালনা করার জন্য মাওলানা সাদ সাহেবকে যেন তিনি পরিচালনা করতে পারেন সেই দাবিটি জানাচ্ছেন। অর্থাৎ প্রথম পর্বের যে ইজতেমা তারা সেটি করতে চান, কারণ এর কারণ হিসেবে তারা দেখেছেন গত 7 বছর থেকে তারা প্রথম পর্ব করতে পারেননি। সব মিলিয়ে তারা বলছেন যে তারা সহ অবস্থানে কাজ করতে চান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারা যেই অনুসারী অর্থাৎ মাওলানা সাদ তিনি যেন এই বাংলাদেশে এসে তাবলিগ পরিচালনা করতে পারেন, বিশ্ব ইজতেমা পরিচালনা করতে পারেন। তাদের দাবি হচ্ছে তারা মনে করেন তিনি যদি আসেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অনেক বেশি মুসল্লি এখানে এসে সমবেত হবেন এবং সেই তাবলিগ জামায়াত যেটি বিশ্ব ইজতেমা সেটি অনেক বেশি সফল করা হবে। তা সব মিলিয়ে এইসব দাবিতেই তারা এখানে অবস্থান নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা কোনো কথা বলছেন না, তবে বিচ্ছিন্নভাবে তাদের সাথে কথা বললে আমরা এসব দাবিগুলি জানাচ্ছি এবং এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। আমরা জুবাইরপন্থীদের কাউকে এখনো পর্যন্ত এখানে দেখিনি। লোপা, জানছিলাম কাকরাইল এলাকার সবশেষ খবর। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিরঝিল থানার এক মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হয়েছে। হাতিরঝিল থানায় হস্তান্তরের পর শুক্রবারই তাকে আদালতে তোলা হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের বীরবাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বাজারে নতুন করে বাড়ছে সয়াবিন তেলের দাম, এছাড়া আলু, পেঁয়াজ এবং ব্রয়লার মুরগির দামও বাড়তি। বাজারের সবশেষ খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসানের কাছ থেকে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। মিসবাহ, সয়াবিন তেলের দাম কতটা বেড়েছে এবং এই মুহূর্তের বাজার পরিস্থিতির আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আসলে ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে সয়াবিন তেল গেল 1 মাসের ব্যবধানে কিন্তু 3 থেকে 4 দফায় বেড়েছে। গেল 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে 2 টাকা এবং পাম অয়েল সেটি কিন্তু প্রতি লিটারে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সয়াবিন তেল ছাড়া কিন্তু বাজারে বাড়তি দামে ঊর্ধ্বমুখী আছে আমদানি শুল্ক। সরকার কয়েক দফায় কমানোর পরেও কিন্তু আলু, পেঁয়াজ, রসুন সহ চালের দাম কিন্তু এখন আগের দামে স্থিতিশীল রয়েছে, তবে ঊর্ধ্বমুখী অনেকটা ওঠানামার মধ্য দিয়ে আছে বয়লা এবং সোনালী মুরগির দাম। বাজার ভেদে কিন্তু এটির দাম কখনো কখনো 310 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া যদি বলার চেষ্টা করি, আলু, পেঁয়াজ, রসুনের ক্ষেত্রে আমদানি শুল্ক কমানোর পরেও কিন্তু বাজারে তেমন কোনো প্রভাব আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত 70 টাকা। দেশি পেঁয়াজ সেটি 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ভারত থেকে যে আমদানিকৃত পেঁয়াজ সেটি কিন্তু 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রসুনের দাম কিন্তু 230 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে শীতের সবজি বাজারে আসা শুরু করলেও তেমন প্রভাব আমরা দেখতে পাইনি। এক্ষেত্রে ভোক্তা এবং বিক্রেতাদের মধ্যে আমরা নানা ধরনের মন্তব্য পেয়েছি। তারা যেটি বলছিলেন, কেউ কেউ বলছিলেন যে বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত একটি লাউ বাজারে বিক্রি হচ্ছে
প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত। এছাড়া বাজারে সবচেয়ে কম দামি সবজি যদি বলার চেষ্টা করি সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে পেঁপে, সেটি কিন্তু 40 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে। একটু ব্রয়লার মুরগির কথা যদি বলতে পারি, ব্রয়লার মুরগি কিন্তু আমরা দেখেছি চার্টে যে দাম দেওয়া আছে 200 থেকে 210 টাকা এবং সোনালী মুরগি 300 থেকে 310 টাকা, কিন্তু বিক্রেতারা দাবি করছেন তারা বিক্রি করছেন 190 থেকে 200 টাকা পর্যন্ত। এছাড়া নানা ধরনের বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে আমরা কথার কিন্তু গড় মিল দেখতে পেয়েছি। সব কিছু মিলে ক্রেতাদের জন্য যে আসলে যে বাজার নিয়ন্ত্রণে যে সেটি কিন্তু ক্রেতারা আসলে স্বস্তি পাচ্ছেন না। এই ছিল বাজার নিয়ে সবশেষ। যাচ্ছিলাম আজকের দিনের বাজার দরের সবশেষ খবর। বালু পাথর উত্তোলন সিলেটের সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের একমাত্র ক্ষেত্র। অন্যদিকে বেপরোয়া বালু পাথর উত্তোলনের কারণে নেমে আসছে পরিবেশগত বিপর্যয়, ভাঙছে ঘরবাড়ি, নদীর পাড়, ফসলি জমি। এ নিয়ে প্রশাসনের সাথে বিরোধ লেগেই থাকছে শ্রমিক ও ব্যবসায়ীদের। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই বিরোধ বেড়েছে আরও কয়েক গুণ। সিলেট থেকে সজল ছত্রের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের প্রায় সব পর্যটন স্পটই সরকারি তালিকাভুক্ত পাথর কোয়ারি। এসব এলাকার নদী থেকে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে 2005 সালের পর থেকে শ্রমিকেরা জিম্মি হয়ে পড়েন পাথর ব্যবসায়ীদের কাছে। শুরু হয় ভারী যন্ত্র দিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন। ব্যাপকভাবে নদী, টিলা, ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষতির সাথে ঝুঁকিপূর্ণভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারান 2 শতাধিক শ্রমিক। অবশেষে পরিবেশকর্মী ও আদালতের হস্তক্ষেপে 2018 সাল থেকে সিলেটের সরকারি তালিকাভুক্ত 8টি কোয়ারি থেকে বন্ধ হয় সব ধরনের পাথর উত্তোলন। গত 5 আগস্ট জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক রাতেই এসব এলাকা থেকে লুট হয়ে যায় অন্তত 300 কোটি টাকার পাথর। জব্দ করা হয়েছে 2 শতাধিক বালু পাথরবাহী বার্কি নৌকা ও ট্রাক্টর। তবে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার এসব মামলার বেশিরভাগ অভিযুক্তই বলছেন মামলা হয়েছে ঢালাওভাবে, খোঁজখবর না নিয়েই। সরকার পরিবর্তনের পর আবারও কোয়ারি সচলের দাবি জানাচ্ছেন সিলেটের পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারের ট্যাক্সটা ফাঁকি না দিয়ে আমরা ব্যবসা করব এবং শ্রমিকরাও চলবো, কিন্তু এইটা ওনারা রাজি না। তাদের রুটি রোজগারের একটু সুযোগ করে দেওয়া, এটাই আমার অনুরোধ। তাদের উপর যে মিথ্যা মামলা হয়েছে এই মামলার প্রত্যাহার চাই। তবে পরিবেশ প্রতিবেশগত দিক বিবেচনায় পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অবস্থান এখনো অনড়। যারা জড়িত আছেন তারা মোটামুটি 3 জেনারেশন ধরে এই ব্যবসায় জড়িত, শ্রমিক হিসাবে আছেন তারা। এটা গেল একটা। আর এর উপরে ধাপে যারা আছে তারা আসলে বিনিয়োগকারী, তারা বিনিয়োগ করে তাদের কাছ থেকে কিনে একটা লাভ হয়। এদেরকে যদি বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। প্রশাসনের কঠোর অবস্থানের পরও পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, পাথর উত্তোলন বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক পরিবার। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জাতীয় ঐক্যমতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার কথাও তিনি জানান। সকালে বাগেরহাটে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি কথা বলেন। যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, তাদের এই আত্মদান, তাদের এই রক্তদান, তাদের এই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হেফাজত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার। আমরা মনে করি এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।